যখন তার গলায় দড়ি দেখা গিয়েছে এবং তিনি যখন ঝুলন্ত অবস্থায় ছিলেন তার কিন্তু পাটা মাটিতে ছিল এবং দড়িটা ছিল নাইলনের দড়ি। এটা খুব প্রশ্ন আছে, পাটা পুরোটাই মাটিতে, একটা চেয়ার উল্টে রয়েছে, উনি তো খুব দীর্ঘকায় ব্যক্তি ছিলেন না। এমন কি ঘটলো যার জেরে এই হত্যার ঘটনা বা সুইসাইডের ঘটনা যেটাই বলুন না কেন, যেই রহস্যই দানা বাঁধুক না কেন, এটা ঘটলো? আশিস বন্দ্যোপাধ্যায়ের অকালে প্রাণটা গেল কেন? মোবাইল ফোনগুলো যেগুলো উনি ইউজ করতেন সেগুলো যদি পুলিশকে দেন, পুলিশ তদন্ত করে দেখবে যে দুর্নীতিগ্রস্ত কোনো লোকজন উনাকে ভয় দেখিয়েছে কিনা। এটা একটা স্বাভাবিক মৃত্যু নয়। তদন্ত যত এগোবে তত স্পষ্ট হবে। এইসব কেসের জন্য তৃণমূল কংগ্রেসই দায়ী। এই যে শব্দটা তিনি প্রয়োগ করছেন তার চিঠির শেষ অংশে লেখাটা বেশ বড় এবং হাতের লেখার মধ্যেও একটা চেঞ্জেস দেখা যাচ্ছে। প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু রহস্য নিয়ে এই মুহূর্তে নানা প্রশ্ন সামনে উঠে আসছে এবং এই প্রশ্নকে সামনে রেখেই রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন এবং সেই চিঠিতে খুব স্পেসিফিকভাবে তিনি যেটা উল্লেখ করছেন সেটা হলো যে কয়েকদিন আগে একজন বিজেপি কর্মী না সাধারণ মানুষ সেটা জানা নেই, কিন্তু তিনি কি করেছেন, আশিস বন্দ্যোপাধ্যায়কে ডিরেক্টলি অপমান করেছেন রাস্তার মধ্যে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তার এই বলার জেরে তাকে যে অপমান করা হয়েছে আশিস বন্দ্যোপাধ্যায়কে, সেই কারণের জন্য কি আশিস বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে ডিপ্রেশনে ভুক্তভোগী হয়ে পড়েছিলেন, সে বিষয়টা অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তিকে তদন্তের আওতায় এনে জিজ্ঞেস করার প্রয়োজনীয়তা রয়েছে। তিনি কেন গিয়েছিলেন, আশিস বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছিলেন, তার পাশাপাশি টিআরডি এর যে টেন্ডার সংক্রান্ত বিষয় নিয়ে অভিযোগ উঠে আসছে, তো সেইটার প্রেক্ষিতে দাঁড়িয়ে আশিস বন্দ্যোপাধ্যায় তার আত্মঘাতী নোটে বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন, কিন্তু তিনি যে টাকা খাননি সেটাও কার্যত স্পষ্ট হচ্ছে। কিন্তু তারপরেও এই সংক্রান্ত বিষয় নিয়ে যখন চিঠিতে উল্লেখ রয়েছে, ফলে একটা রহস্য দানা বাঁধছে। ফলে এই সমস্তটাই তদন্তের আওতায় আনা হোক এমনটার দাবি করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলের নেতা। কিন্তু এখানে শেষ নয়, এখানে প্রশ্ন উঠছে সেটা হলো মৃত্যু রহস্য নিয়ে। এটা সুইসাইড বলা যায় নাকি না এর নেপথ্যে কোনো রকম কোনো ষড়যন্ত্র আছে, সেটাই আপাতত পুলিশ তদন্ত করে দেখছে। ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি বা যেটা দেখতেও পাচ্ছি ভিজুয়ালে, যে আশিস বন্দ্যোপাধ্যায় তিনি যখন তার গলায় দড়ি দেখা গিয়েছে এবং তিনি যখন ঝুলন্ত অবস্থায় ছিলেন তার কিন্তু পাটা মাটিতে ছিল এবং দড়িটা ছিল নাইলনের দড়ি। ফলে নাইলনের দড়ি দিয়ে আত্মঘাতী হওয়ার যে বিষয়টা, সেটা অনেক ক্ষেত্রে দাঁড়িয়ে সম্ভবপর হয় না বলে তদন্তকারী অফিসাররা মনে করছেন। তার পাশাপাশি তার যে সুইসাইড নোট রয়েছে, অর্থাৎ আত্মঘাতী নোট, সেটা সমস্তটা আমরা ভালো করে পড়লে তলার দিকে যে শব্দটা লেখা হয়েছে সেটা হলো আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এই যে শব্দটা তিনি প্রয়োগ করছেন তার চিঠির শেষ অংশে লেখাটা বেশ বড় এবং হাতের লেখার মধ্যেও একটা চেঞ্জেস দেখা যাচ্ছে। সেই চেঞ্জেসটা নিয়েই মূলত প্রশ্ন উঠছে এবং হস্তরেখা বিশারদ যারা রয়েছেন বা হ্যান্ডরাইটিং বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা এই মুহূর্তে গোটা বিষয়টা তদন্ত করে দেখছেন। সুইসাইড নোটটা এই মুহূর্তে আমার কাছে রয়েছেন, আপনারা পাশের স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। সেখানে যে লেখা রয়েছে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, এটা বেশ বড় করে এবং অন্যরকমভাবে লেখা রয়েছে। এটা নিয়ে রহস্য দানা বাঁধতে শুরু করলো এবং সেই রহস্যটাই এখানে যে এই চিঠিটা শেষ অংশটাতে আদৌ আশিস বন্দ্যোপাধ্যায় নিজে লিখেছিলেন নাকি না এটা কেউ পরবর্তীকালে লিখেছিলেন। এবং আমি যেটা বলছিলাম যে যখন কেউ মারা যাচ্ছেন, আত্মঘাতী হচ্ছেন, সেই মুহূর্তে দাঁড়িয়ে তার পাটা ঝুলন্ত অবস্থায় সাধারণত আত্মহত্যা করলে বা কেউ আত্মহননের পথ বেছে নিলে তার শরীরটা ঝুলবে দড়ির সঙ্গে, সিলিংয়ের সঙ্গে ঝুলবে। কিন্তু এখানে সিলিংয়ের সঙ্গে দেহটা ঝুলছে ঠিকই, কিন্তু দেহটা যে পা তা মাটির সঙ্গে আটকে রয়েছে। ফলে এখানে কেউ অতিরিক্তভাবে পরবর্তীকালে যে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া যেটাকে বলা হয়, করে দেওয়ার পর সেই রহস্য তৈরি হচ্ছে না, তো এটা নিয়েই প্রশ্ন। এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিষয় খুব স্পষ্ট, আশিস বন্দ্যোপাধ্যায় তিনি যখন আত্মহননের পথ বেছে নিচ্ছেন, যেটা বলা হচ্ছে তার যার এই অপ্রাকৃতিক মৃত্যুর ঠিক আগের মুহূর্তে তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে বা পরিবারের যারা শিশুরা রয়েছেন তাদের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটান, বেশ হেসে খেলেই সময় কাটান। এর পাশাপাশি তার ভাইয়ের সঙ্গে একটা খোশ মেজাজে আড্ডা দেন। তার আগে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছে, কথা হয়েছে, পলিটিক্স নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু এমন কি ঘটলো যার জেরে এই হত্যার ঘটনা বা সুইসাইডের ঘটনা যেটাই বলুন না কেন, যেই রহস্যই দানা বাঁধুক না কেন, এটা ঘটলো? আশিস বন্দ্যোপাধ্যায়ের অকালে প্রাণটা গেল কেন? এটা নিয়ে এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কিছু বক্তব্য রেখেছেন। এই সুইসাইড নোটের মধ্যে হাতের লেখার তারতম্য, তার পাশাপাশি
দেহটা কিভাবে ঝুলছে, দেহটার পা মাটির সঙ্গে মিলে রয়েছে কিন্তু সিলিংয়ের সঙ্গে বডিটা ঝুলছে, এই যে রহস্যটা সেটা তিনি কিছুটা উন্মোচন করলেন। সেই বিষয় নিয়ে কি বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, একবার শুনে নিন। আমি তো হ্যান্ডরাইটিং এক্সপার্ট নই, তবে অনেকেই বলছেন এটা ফরেন্সিকে নিশ্চিতভাবে মানে ওটাকে মানে ওনার মৃতদেহর সঙ্গে যেহেতু এই লেখাটা পাওয়া গিয়েছে, সেটা ইতিমধ্যেই আমার ধারণা নিশ্চিতভাবে ফরেন্সিক এক্সপার্টদের কাছে গেছে। তো হাতের লেখা আলটিমেটলি তো নকল করা যায় না, মানে টেকনোলজি রয়েছে। আপনি যে কোনো একটা লেখার ওপর মোবাইলটা ফেলে মোবাইলটা এনলার্জ করতে থাকুন না, বুঝতে পারবেন যে কোনটা আসল কোনটা নকল। মানে আমি একটা সই করলে আপনি একটা সই করলে, সই যদি একদম নিখুঁত হয় তাও দেখা যাবে ধরলেই যে জিনিসটা জাল কি সঠিক। স্বাভাবিকভাবে এটা ফরেন্সিক, অনেকেই বলছেন যে মানে কোথাও একটা বোধহয় ইনকোহেরেন্স রয়েছে ইভেন চিঠিটার মধ্যে যে লেখাটা পাওয়া গেছে। এটা যারা কম্পিটেন্ট অথরিটি রয়েছেন, আপনি তো খালি চোখে দেখে মনে হতে পারে যে লেখাটার বোধহয় হাতের লেখাটা একটু অন্যরকম মনে হচ্ছে। আমরা সবাই মিলে তো আপনারা দেখছিলেন আমাদের ওভার, কিন্তু এটা কনক্লুড করার মতো মানে কনক্লুসিভ কিছু করার মতো ক্ষমতা আমাদের কারুরই নেই। তো ফরেন্সিক বিভাগ তারা কম্পিটেন্ট এনাফ, তারা এটা কনক্লুড করে দিতে পারবেন। এমনকি মানে দুটো লেখা একই সময়ে মানে যদি মনে হয়, ধরুন আমি একটা লেখা লিখলাম, আমি অ্যাট এ স্ট্রেচ লিখেছি না কিছুটা লেখার পর আবার পরে লেখা হয়েছে, এটাও ফরেন্সিক এক্সপার্টরা ক্লিঞ্চ করে দিতে পারেন। সুতরাং ফরেন্সিক এক্সপার্টদের ওপর ভরসা থাকুক, গোটাটা ক্লিয়ার হবে। আর মৃতদেহ মানে যেহেতু যে আমি ছবিকাল দেখিনি, একটা রাত্রিবেলা ফুটেজ দেখেছিলাম, আজকে আপনাদের সংবাদ মাধ্যমের বন্ধুদের থেকেই দেখলাম। এটা খুব মানে প্রশ্ন আছে, মানে পাটা পুরোটাই মাটিতে, একটা চেয়ার উল্টে রয়েছে, উনি তো খুব দীর্ঘকায় ব্যক্তি ছিলেন না। এবার স্বাভাবিকভাবে এগুলো সবই আমরা কমন চোখে দেখে তো কিছু কনক্লুড করতে পারবো না, কিন্তু অস্বাভাবিকতাগুলো ডেফিনেটলি যদি থাকে, যারা কম্পিটেন্ট এজেন্সি আছেন, এবং আমাদের পোস্টমর্টেম রিপোর্টের জন্য ওয়েট করতে হবে। পোস্টমর্টেম রিপোর্টেই তো প্রাইমারি গোটা বিষয়টা ক্লিয়ার হবে। আর যে চিঠিটা পাওয়া গেছে সেই চিঠির ফরেন্সিক এক্সপার্টরা বলতে পারবেন সেই গোটা চিঠিটা সম্পর্কে। আপনারা শুনলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এবারে যাব রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বারবারই একটাই কথা বলছেন যে 12টার পরে তার কাছে কি কল এসেছিল সেই কল রেকর্ডটা একবার খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য একবার শুনে নিন। আমি ডিজিপি এবং এসপি বীরভূমকে নির্দেশ দিয়েছি, মোবাইল ফোনগুলো যেগুলো উনি ইউজ করতেন সেগুলো যদি পুলিশকে দেন, পুলিশ তদন্ত করে দেখবে যে দুর্নীতিগ্রস্ত কোনো লোকজন উনাকে ভয় দেখিয়েছে কিনা, যে আপনার নাম বলে দেবো, আমরা অমুক করে দেবো। কারণ একটা তো মমতা ব্যানার্জির যে তৃণমূলের যে অংশটা মমতা ব্যানার্জির সাথে আছে, সেই অংশটার সঙ্গে তো উনার দূরত্ব তৈরি হয়েছে। কারণ যে কমিটিটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন নির্বাচনে হেরে যাওয়ার পরে, সেখান থেকে উনি পদত্যাগ করেন এবং তিনি দূরত্ব বজায় রাখার কথা জানিয়েছিলেন যে আমি এই মানে মমতাপন্থী তৃণমূল থেকে আমি দূরত্ব বজায় রাখছি, এবং তিনি তার পদ থেকেও রেজিগনেশন দিয়েছিলেন। স্বাভাবিকভাবে কেউ ব্ল্যাকমেলিং করে থাকতে পারে, এগুলো পুলিশের কাজ দেখবেন, মোবাইল ফোন থেকে যদি কিছু পাওয়া যায়। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য। ফলে এখানেই একটা বিষয় দানা বাজছে যে আশিস বন্দ্যোপাধ্যায়ের যে সুইসাইড হিসাবে দেখানো হচ্ছে, সেটা কি আদেও সুইসাইড, আদেও আত্মহত্যা, নাকি না এর নেপথ্যে একটা বড়সড় রহস্য রয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে এই যে আমি যেটা বারবার বলছিলাম, টিআরডি এর সংক্রান্ত যে টাকা পয়সা লেনদেন, টেন্ডার সংক্রান্ত বিষয় রয়েছে, তো সেইটারই কোনো রকম কোনো কি বলা হয় ক্লু বা কোনো স্কুপ কি আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিল, যার ফলস্বরূপ তাকে এই জায়গাটা ফেস করতে হচ্ছে। এগুলো নিয়েই বিস্তারিত প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। এবং যাই হোক, সাধারণ মানুষের বক্তব্য আমরা ডেফিনেটলি শুনে নেব এই বিষয়টা নিয়ে, যে আশিস বন্দ্যোপাধ্যায়ের যে মৃত্যু রহস্যটা বেরিয়ে আসছে, সেটা আদৌ আত্মহত্যা নাকি না এর নেপথ্যে কোনো রহস্য আছে বা রাজনৈতিক কোনো রকম কোনো উদ্দেশ্য রয়েছে। একবার শুনে নি। সাধারণ পার্টির ভিতরে এরকম হয়, বিজেপির হয়তো তদন্ত করে দেখা গেল বিজেপির ওই লোকের হাত আছে বা নেই, হ্যাঁ, কিন্তু মানুষে আগে থেকে জল্পনা, অনেক কিছু জল্পনা করে নিচ্ছে, হ্যাঁ, এইটা ভালো নয়। আগে অপেক্ষা করা উচিত, মানে কি তদন্ততে কি বেরোচ্ছে তা দেখে মানুষ
মানুষ প্রচণ্ড ভালো মানুষ ছিলেন উনি 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 প্রচণ্ড ভালো মানুষ ছিলেন। আর ওনাকে মারবে বলে আমার মনে হয় না এমনি কেউ মানুষ থাকতে পারে। দেখুন, কয়েকটি বিষয় খুবই সন্দেহের এবং উদ্বেগের। প্রথম কথা হচ্ছে, রাত্রিবেলা হঠাৎ করে উনি চলে এলেন এবং তারপরে সকালবেলা এই ধরনের ইনসিডেন্ট হলো। এবং তৃণমূলের ইতিহাস আছে, আমরা নির্বাচনের আগে দেখেছি যে একাধিক সুইসাইড নোট এরা বিভিন্ন সময় বানিয়ে দিয়েছিল SIR এর ঘটনায়। ফলে এই সুইসাইড নোটটা আদৌ জেনুইন কিনা ইতিমধ্যেই রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী বলেছেন খতিয়ে দেখা দরকার। ফলে খুবই সন্দেহের বিষয়। এবং আমার মনে হয় তৃণমূল এ সমস্ত কাজ অনেক করেছে। আশিস দা তো বেসিক্যালি ওখানে কেষ্টমণ্ডলদের বেআইনি জিনিসপত্র নিয়ে একাধিকবার মুখ খুলেছেন এবং কাজল শেখদের বেআইনি জিনিসপত্র নিয়ে মুখ খুলেছেন। ফলে আমার মনে হয় বিষয়টি খতিয়ে দেখা দরকার যে আদৌ এটা একটা স্বাভাবিক মৃত্যু নয়। তদন্ত যত এগোবে তত স্পষ্ট হবে এইসব কেসের জন্য তৃণমূল কংগ্রেসই দায়ী। দেখুন, এটা এই মুহূর্তে আমি তো কিছু বলতে পারবো না, কেন এটা নির্ভর করছে আমাদের যথাযথভাবে ইনভেস্টিগেশন হবে, পুলিশ যেটা করবে সেটা। কেন এখন আপাতত আমাদের এই রাম রাজত্বে বা শ্রীরামের রাজত্বে বিজেপি সরকারের আমলে আমাদের পুলিশ যথেষ্ট সক্রিয় আছে। রং, বর্ণ, ধর্ম, পার্টি, সর্বধর্ম পার্টি নির্বিশেষে আমাদের প্রশাসনকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। তারা এই নিয়ে কথাবার্তা বলছে এবং তারা তদন্ত করছে। তদন্তের মধ্যে যেটা বেরিয়ে আসবে সেটাই সঠিক হবে। এখন রাজ্যটা টিএমসি গভর্নমেন্ট চালাচ্ছে না, রাজ্যটা চালাচ্ছে ভারতীয় জনতা পার্টির গভর্নমেন্ট। সিএম পরিষ্কার বলে দিয়েছেন এবং উনি পুলিশ মন্ত্রীও, যে এর সম্পূর্ণ তদন্ত হবে। হ্যাঁ, আমার পক্ষে বলা সম্ভব নয় যে এটা আত্মহত্যা বা খুন। সেটা পুলিশ তদন্ত করে বের করে আনবে যে এটা আত্মহত্যা বা খুন কি হয়েছে। এটা কেউ যদি বাড়িয়ে বলে দেয় এটা খুন বা আত্মহত্যা, আমার মনে হয় সেটা সঠিক হবে না। যেখানে পুলিশ তদন্ত করছে তারাই এটা সঠিক উত্তর দিতে পারবে। আমরা শুনলাম এই বক্তব্য। যাই হোক, পশ্চিমবঙ্গে যারা তৃণমূল কংগ্রেস করেন তার মধ্যে খুব কম সংখ্যক মানুষ তারা ভালোর তালিকায় পড়ে। এই ভালো তৃণমূল, খারাপ তৃণমূলের মধ্যে বলছি না, ভালোর তালিকায় পড়ে। যেমন শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম যেরকম উঠে আসে, ঠিক একই সঙ্গে আশিস বন্দ্যোপাধ্যায়ের নামটাও উঠে আসে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্টভাবে আশিস বন্দ্যোপাধ্যায়ের যে রহস্যটা, সেই রহস্য একটা পলিটিক্যাল রহস্য হতে পারে। তৃণমূলের যদি দুর্নীতিকে আমরা বিশেষভাবে নজর দিই তাহলে একটা বিষয় স্পষ্ট, যদি আশিস বন্দ্যোপাধ্যায় আত্মহননের পথও বেছে নেন, তিনি তার সুইসাইড নোটটা যদি তারই লেখা হয় সম্পূর্ণভাবে, তাহলেও তিনি এখানে যে প্রসঙ্গগুলো উত্থাপন করেছেন তার দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে তিনি যেগুলো উল্লেখ করেছেন, আমি হাইলাইট করে রেখেছি। ছাত্রাবস্থা থেকে রাজনীতির সঙ্গে যুক্ত, কোনোদিন কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হয়নি। আরেকটা পয়েন্ট, সর্বদা সব দলীয় অন্যায় নিয়ে অন্যায়কে অন্যায় ক্ষেত্রে অন্যায় নিতে পারিনি কিন্তু প্রতিবাদও করতে পারিনি। তারপর তিনি আরেকটা জায়গা বলছেন, সারা জীবন এক পয়সাও কারোর কাছ থেকে নিইনি। তারপরের অংশ, কোনো আর্থিক দুর্নীতির সঙ্গে আমি জড়িত নই। তারপর তিনি বলছেন, রাজনীতিতে আসাটা আমার ভুল হয়েছে, এবং আমার বংশের ছেলেদের বলবো রাজনীতি না করার পরামর্শ দেব। আর লাস্ট লাইন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, যেটা নিয়ে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি। অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরো দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেল আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। তিনটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন, ভাবুন, বাবা প্র্যাকটিস করুন, স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।